তো আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমার আব্বু অবশ্য হুজুর ছিলেন, বাড়িতে একজন হুজুর, তো গ্রামে থাকতাম তখন ক্লাস 3-তে। তখন আমার এলাকাতে আমার আব্বু একজনই হুজুর ছিলেন। তখন আব্বু আমাদেরকে ছোট থেকেই রোজা রাখার জন্য আর কি তাগিদ দিতেন। তখন ছোটবেলা আব্বু আমাদেরকে বললেন যে তাড়াতাড়ি রোজা রাখতে হবে। তো আমি যখন ক্লাস 3-তে তখন আমাদেরকে সেহরির সময় জাগিয়ে দেওয়া হলো। তখন আমরা উঠলাম, আমি আর আমার ভাই, তো দুজনে উঠে সেহরি খেলাম। সেহরি খাওয়ার পর হঠাৎ আমরা খেয়ে তারপর সেহরি খাওয়ার পর আলটিমেটলি অনেকে কি বলে বা ওয়াশরুমে যাওয়ার জন্য প্রবণতা বেড়ে যায়। তখন আমাদের গ্রামের সিস্টেমটা এরকম ছিল, আগে তো অনেক আগে এরকম সিস্টেম ছিল যে ওয়াশরুমটা একটু ঘর থেকে একটু দূরে হয়। তখন আমি আর আমার ভাইয়া দুইজনে মিলে, ও বললো যে আমার ভয় লাগতেছে, এখনো আজান তো হয় নাই, তাহলে একটা কাজ কর, তুই চল। উনি আবার সবসময় আমাকে নিয়ে যেত ছোট থাকতে। এখন আর ভয় পায় না, এখন তো কারণ ঘরের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তখন উনি আমাকে নিয়ে গেছে। তখন আর বলেছে ভাই আমার তো প্রস্রাব লাগছে, তো তো চলেন, দুজনে একসাথে গেলাম। তো উনি ওয়াশরুমে ছিলেন, পাশে প্রস্রাবখানা ছিল, মাঝখানে একটু ফাঁক ছিল। তো ওখান থেকে আমার ভাইয়া কি করলেন, হঠাৎ বলে উঠলো যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেমন যেন কেঁপে উঠতেছে। তাই বললাম যে কেন কেঁপে উঠবে? তাই বললাম তো আমিও তো দাঁড়াইছি, আমার তো কিছু হচ্ছে না। তার বললো যে দেখ তো একটা কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। তার বললো যে হ্যাঁ, কুকুরের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কুকুর ডাকতেও শুনতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো, এরকম তো কিছু দেখতে পাচ্ছি না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না। তারপর ভাই বললো যে দেখ আমার কাছে এরকম লাগতেছে। তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা রাস্তা দিয়ে একটা সাদা কি একটা যেন মানে অবয়ব যাকে বলে, ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার একটা যে ছিল যে ঝোপঝাড় অঞ্চল আর কি, তো ওখানে চলে গেছে। ওখান দিয়ে পাশে পুকুর ছিল, ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল। তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন হুজুরের আমরা যখন বক্তব্যে পড়তাম, হুজুর বলতো যে একটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরে আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন আরেকজন ঘরের ভিতরে গিয়ে জাগিয়ে নিবা। যদি কেউ জাগিয়ে না জাগিয়ে দাও তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করা হবে। তখন সে কি করলো, ওই যে অবয়বটা, তখন কিন্তু ফজর আজান হয় নাই, ওইটা গিয়ে আর আমার পাশের বাসার যে ছিল ওকে গিয়ে ওই যে পুকুর ওই পারে ভাইয়া, তো ওকে গিয়ে বললো যে এই ফয়েজ, ওর নাম ছিল আর ফয়েজ, তো ওকে জাগাই দিয়েছিল যে এই ফয়েজ উঠ ঘর এখনো কি ঘুমাইতেছিস নাকি, তুই উঠ। তো এই ডাকটা কয়েকবার হওয়ার পর ওর আম্মু বললো যে তোকে তো তানবীর ডাকতে আসছে। আমার ভাইয়ার নাম আর কি তানবীর। ওনাকে বলতেছে যে তোকে তো তানবীর ডাকতে আসছে, নামাজে তাড়াতাড়ি ওঠ। তো উনি আবার খেয়াল করে দেখলো এখন তো ফজর আজানই দেয় না, আমরা তোমার স্যারি খেয়ে রেস্ট নিচ্ছি। তখন হঠাৎ করে যে কথাটা বন্ধ হয়ে গেল। এরপর থেকে শুরু হয়েছে আমার সাথে অন্যরকম কাহিনী। তখন আমি প্রায় রাত 2টা বাজে জাগনা হয়ে যেতাম, এবং এখনো প্রচুর পরিমাণে ঘুমের মধ্যে আমি ঘুমাইতে পারি না। যে আমার সবাই বলে আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার সাথে আর কি যে কি বলে সারা রাত্রে বলে আমি কথা বলতাম। তখন আমার আব্বু আবার কি করলো যে কবিরাজ থেকে এনে তাবিজ দিয়েছিল। তো তাবিজটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া। তো আরেকটা তাবিজ দিছে, তাও হারিয়ে গেছে। তো আমার ওই যে যখন ঘরে থাকতাম তখন ঘরটা টিনের ঘর ছিল। তো ঘরের যখন আমার চারপাশে যেন আমাকে টোকা দিচ্ছে, আমি যেই রুমে থাকতাম ওই রুমে টোকা দিচ্ছে। আবার আমি যখন শুয়ে থাকতাম জানালা খোলা দুপুরবেলা বা রাত্রেবেলা, যেদিন জানালা খোলা থাকতো ওই দিন আমার বুকে একটা আঁচড়ের দাগ পেতাম। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কি আজকে কারোর সাথে মারামারি করছি বা আমার কাছে কেউ আসছিল? তো বলছে না, তোর কাছে কেউ আসে নাই। তো যে তোমার এখানে বুকের ভিতরে আঁচড়ের দাগ, এটা আমি বললাম যে মা আমার এখানে আঁচড় দাগটা কোথা থেকে আসলো? বলছি সেটা তো আসলে ভালো হয়েছে, আমারও জানা নাই যে তোর এখানে আঁচড় দাগ ছিল। তখন আমার আম্মু আবার বুঝতো যে আমাদের যেখানে ঘরটা সেখানে ভাইয়া সেখানে আগে একটা কড়ি গাছ ছিল, তার কারণ থেকে ওখানে একটা ভূত জিন টাইপের কিছু একটা ছিল। সেখান থেকে এটা নাকি আমাদের ডিস্টার্ব করা শুরু করছে। তখন আব্বু আবার হুজুর টাইপের, তো উনি কি করলো, চারটা ঘরকে বন্ধ করে রাখছে। আমার দ্বিতীয় স্টোরিটা হচ্ছে, একটু জোরে বলবেন সবাই শুনতে পারে। আমার স্টোরিটা হচ্ছে 2009 সালে, একটা নির্বাচনের পরে। তো আমার আব্বা আম্মা আমি আমার ছোট বোন, আমার আব্বা আমার মা আমি আমার ছোট বোন মিলে একটা বাসায় ভাড়া থাকি আমরা। আচ্ছা, তো বেশ কিছুদিন যাওয়ার পরে এলাকাটার নাম বলতে পারি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আপনার উত্তরা ফায়দাবাদ এলাকা, আজমেরি গার্মেন্টস। আচ্ছা, সবাই জানে। হ্যাঁ, তো সেখানে আমার সুলতান দাদা নামে বাড়িলার নাম আর কি, ও বাসা ভাড়া থেকে 3 সেট বাসা ছিল অনেক আগে। তো
তো হঠাৎ করে দেখি আমার আম্মা অসুস্থ হয়ে গেল। অসুস্থ স্বাভাবিক মনে করছে জ্বর আইছে, যে কিছুক্ষণ ওষুধ পানি খাওয়াইলে ডাক্তার দিলে ঠিক হয়ে যাবে। অনেক ডাক্তার দেখে, ডাক্তারকে ওষুধ খাওয়া ছাড়ে না। প্রায় 15-20 দিন হয়ে গেছে ওষুধ খায় না। এরপরে দেখি আমার আম্মা অন্যরকম একটা ব্রেক করে, মানে ভাত খায় না, কারোর সঙ্গে ব্যবহার আচার ব্যবহার অন্যরকম। পরে আমরা ভাবলাম যে এটা একটা প্রাণায়াম ঘটনা, এটা ডাক্তার দিয়া কবর না, এটা আমরা কবরেজে দেখাতে হইব। তো আমাদের পাশে একটা মসজিদ ছিল, তো ইমাম সাহেবকে আমরা ডাক দিলাম যে ইমাম সাহেব দেখেন তো আমার আম্মা প্রায় 10 দিন ধরে কোনো ভাত খায় না, 10 দিন ধরে কোনো ভাতেই খায় না, সে কোনো কিচ্ছুই খায় না, শুধু মাটি আপনার একটু করে হাত দিয়ে করে এই মাটিটুকুই খায়, মাটিটা মুখে নেয় আবার ফালাই দেয়, মাটিটুকু মুখে নেয় আর ফালাই দেয়, কিন্তু তার শরীরে অনেক শক্তি, প্রচণ্ড শক্তি। এরকম করে প্রায় কবরেজ দেখাই। আমার ইমাম সাহেব বললো একদিন বসলো যে এটা লাগবো, মেহেন্দির গাছের ডাল লাগবো আর কিছু জিনিস লাগবে, এটি নিয়ে এসো সংগ্রহ করে। আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাসার সামনে জায়গা আছে ওখানে বসলাম। বসার পরে আমার আম্মাকে কবরেজে যা করে হুজুরা যা করে আর কি যা করতেছে, কিন্তু আমার মায় কোনোভাবে নত হইতেছে না, মানে ওই যে জিনিসটা ধরছে মাকে নত হইতেছে না। তো এরকম করতে করতে আমার মাকে মানে প্রচণ্ড মার, মানে মেহেন্দির ডাল দিয়ে এত বাইরে যেতেছে যে আমার মার শরীর মনে করেন চাকা যেমন দাগ পড়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে। তারপরে আমি তো কষ্ট লাগতেছে আমার, যে আমার মারে এমনি মারতেছে, খুব খারাপ লাগতেছে। তো আমি হুজুরকে বললাম, হুজুর মারা ছাড়া অন্য কিছু করা যায় না? কয় না, এই সহজে যাইব না, মারতেই। এরপরে হুজুরও বলতেছে তুই যাবি কি না, তুই কে, কোথা থেকে এসেছিস? তোর মতো হুজুর আমার কিছুই করতে পারবো না, তুই সরে যা আমার সামনে থেকে। তা হুজুরে আরো তার যে শক্তি পাওয়ার আছে, সে পাওয়ার আরো দেখাইতেছে যে তুই যাবি, আমি তোকে এখান থেকে দূর করবোই। পুরোটা শয়তানটা বলতেছে যে যেটাই বলে কি জিন, খারাপ একটা জিনের মধ্যে কিন্তু অনেক থাকে, ভালো থাকে এবং খারাপও থাকে। সে বলতেছে আমি যাবো না। এক পর্যায়ে এরকম করতে 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 হুজুরের মুখে আমার মা থুতু মেরে দিচ্ছে, একবার তার মুখ ভরে গেছে থুতু দিয়া। এই থুতুর গন্ধই হুজুর বমি করে আলাইছে, যে এত থুতু এত গন্ধ। তারপরে হুজুরে বললো যে আমার দ্বারা এটা হবো না, আপনারা অন্য চেষ্টা করেন। এরকম আমাদের আশেপাশে যেত কবরেজ ছিল, আমরা টঙ্গী নিরসপাড়া ওখানে গেছি, এরপরে বিলগেট এখানে গেছি, আরও আশেপাশে যত কবরেজ ছিল সব দেখাইছি, কোনো চেষ্টাই হচ্ছে, কোনো ফলাফল হচ্ছে না। একদিন হঠাৎ করে আমার প্রায় মাগরিবের পরে আমার আব্বা, আমার মা, আমি, আমার ছোট বোন আছি। তো আমি তো মনে করেন আর এক রুমে থাকি, আমার আরেকজন ছেলে বন্ধু আছে, তার সঙ্গে থাকি আমি, আমার বোন ছোট থাকি। তারপরে আমার আব্বা ডাক দিছে, তোর মায়ের অবস্থা তো ভালো না, তুই দিকে আয়, দেখ কি করা যায়। প্রায় 20-22 দিন হয়ে গেছে ভাত টাত খানা দানা যা আছে কিছুই খায় না, সারি দিছে। আর শরীরের মধ্যে কোনো পোশাক রাখে না, সে পোশাক রাখে না, আর গেলে গেছে, মানে গেলি করে। আমার আব্বারে দেখলে তুই সরে যান থেকে, আমার আব্বারে করে তুই বাইরে জায়গান থেকে, দুনিয়ার রাব ব্যবহার করে। তারপরে গেলাম, যাওয়ার পরে আমার তো কান্দে ভাব যে এই দেখবি আমি ফোন দিয়ে ফির আমার নানাকে জানাইছি যে আমার নানাকে বলছি তুমি ঢাকায় চলে আসো, তোমার মেয়েকে যদি দেখতে চাও তুমি চলে আসো, তোমার মেয়ে মারা গেছে, তুমি আইও। আমি একটু বলছি নানাকে আসার জন্য, নানা আসে না, এই জন্য আসার জন্য বলছি, তোমার মেয়ে মারা গেছে, তুমি যদি দেখতে চাও তুমি চলে আসো। নানা আসেনি। তারপরে এলাকার লোকজন অনেক সবাই আসতেছে, দেখতেছে যে এই মহিলাটা অনেক স্বাস্থ্যবান, অনেক তাজা ছিল, সেই মহিলাটা হঠাৎ করে এই অবস্থায় হলো। তো আসার পরে আমি বললাম বাবা এটা তো হইব না, আর কবরেজ দেখতে হইব, চেষ্টা করতে। এই কথা বলতে বলার পরেই দেখি ঘরের ভেতর ভাই এমন একটা ঠান্ডা বাতাস ঢুকছে, গা মনে করেন কাঁপিয়ে উঠছে। এরকম হইলে ঠান্ডা লাগলো, এত গরমের দিন এত ঠান্ডা লাগলো, বিষয়টা তো ভালো না। পরে আমার আব্বাই আমার মারে ধরছে, তারা ধাক্কা মারছে, আমার আব্বারে ঠাস করে একটা গালাম চটকা মারছে, তুই কাটা, তোর আমি চিনি না, তুই সরেন থেকে। আমারও চেনে না, আমার বোনেরও চেনে না। সবসময় বলে আমার আব্বারে তোর বড় ছেলের দে, মানে আমি বড় ছেলে, তোর বড় ছেলেকে দে, তাহলে আমি চলে যাবো।
তোর বড় ছেলেকে দিয়ে আমি চলে যাবো। মাকে শুধু বলতেছে। মাই যখন একটু হুঁশ থাকে তখন বলে তোকে আমি দেবো কেন, কেন দেবো? আর সে আমার কলেজের তখন, তোকে আমি কেন দেবো? এত কষ্ট করে বড় করছি তোকে দেওয়ার জন্য? তারপরে মার সঙ্গে আবার খারাপ আচরণ শুরু করে দেয় এবং কি বিভিন্ন জনের জিনিস খায়, এটা খায় ওইটা খায়, যেটা আমরা খাই না, মানে অনেক পচা, তার ভিতর থেকে অনেক গন্ধ হয়, পচা একটা দুর্গন্ধ হয়, কিন্তু তার শরীরে অনেক শক্তি। এই কারণে আমি ভাবলাম প্রায় 20-22 দিন হয়ে গেছে আমার মা আম্মা কিচ্ছু খাচ্ছে না, এত শক্তি সে পায় কোথা থেকে? তো একদিন আমার আম্মারে আমি ধরলাম, ধরে আমি রাখতে পারলাম না, মা আমার ঝাটকা মেরে হালাই দিল। চিন্তা করলাম না এটা তো চলবো না, কিন্তু এর মধ্যে আমাদের অনেক টাকা পয়সা গেছে, অনেক কবরেজ দেখাইছি, এটা করছি ওটা করছি, মানে এমন এমন কাজ দিছে কবরেজেরা যে এই কাজ করতে হবে। আমার আব্বা তাই দিয়ে করছে, তার কোন কাজ লাস্টে কুপুরির মধ্যে করে এলাইছি। আমার মাকে বাঁচার জন্য এত কাজ করছে যে এটা আনতে হবো, ওই গাছের এটা আনতে হবো, অমুক জায়গা থেকে এটা আনতে হবো, অমুক জায়গা থেকে পানি আনতে হবো, এটা করতে হবো, 7 কুয়ার পানি 7 কলের পানি এটা আনতে হবো, অনেক কষ্ট করছি। তো ভাই ঢাকা শহরে ভাড়া থেকে অনেক এসব করা যায় না, যদি গ্রামে হইতো, যদি নিজের এলাকা হইতো তাহলে এটা অনেক সহজ হতো। তারপরে আমাদের তো অবস্থা খারাপ যে আমার মা বাঁচবো না, তো অনেক আশপাশের মানুষ এইটা ভাগ করে নেয়, মুরগি ভাগ করে নেয়, একটু পোলাও মোলা করে নেয়, কিন্তু আমার আম্মা কিচ্ছুই খায় না, শুধু মাটিই কামড়ায়। আচ্ছা, মাটি কামড়ায়, মাটি ফেলায়, আর শরীরে কোনো পোশাক রাখে না। আর যে বাথরুম করে, বাথরুমের দুর্গন্ধ পাই। আচ্ছা, মানে তাও কষ্ট করে দিই, কিন্তু মা তো ভালা দিতে পারবো না। আমার আব্বাও বলে যে আমার স্ত্রী, আমি স্ত্রীকে ভালাই দিতে পারবো, ভালাই দিতে পারবো না। আজকে সেই এরকম হয়েছে, আগে তো এরকম ছিল না, আজকে আমি ফালাই দেবো। এরপরে আমার ছোট মামা সেখানে থাকে, আমার ছোট মামা আইসে দেখতে আইসে, ছোট মামা যে বউ আফা, আমার গ্রামের মানুষের বলে বউ তোর কি হয়েছে, যেই বলছে কথা তার গালে ঠাস করে কামড়ছে, তুই গাড়া তোর আমি চিনি সরেন থেকে। এই অবস্থা, সবাই যারা পায় তারে মারে, সেই জন্যে কেউ আর কাছে যায় না, দূর থেকে দেখি অবস্থা খারাপ। মা আমার কোনো কিচ্ছুই খায় না, শুধু ফুলের মধ্যে ওঠান আছে, ওঠানের মধ্যে বই থাকে, মানে বয়স্ক মহিলা এখন গায়ের মধ্যে যে কাপড় চোপড় না রাখে কেমন একটা দেখা যায় না, খারাপ দেখা যায়, সবসময় শুধু কাপড়ে ফেলায় দেয়, এটা কেমন লাগে। পরে আব্বারে বললাম যে আব্বা এটা হবে না, তুমি সবসময় লগে থাকো, কাপড় চোপড় যেন না সরায়। তা আব্বা আমার অনেক কষ্ট করছে, আমার মার জন্য অনেক কষ্ট করছে। তারপর একজন খবর দিল যে আমাদের পাশেই, মানে এলাকায় আমাদের আজমিরি থেকে আটিপাড়া একটা জায়গার নাম আছে, সে হুজুর আবার ফায়দাবাদ শুক্কুরানি মসজিদের ইমাম সাহেব, তার নাম হচ্ছে মোস্তফা, আল্লাহ যেন তাকে অনেক ভালো করে, তার একজন ঠিকানা দিল যে এই হুজুরের কাছে যাও, দেখবো ঠিক হয়ে যাবো। তারপর আমি বললাম এই কথাটা তো আপনি আগে বললেন না, আমরা এত কষ্ট করলাম আমার মাকে নিয়ে, অনেক দূরে জায়গায় গেছি, ও যাই মাজারে বানাতে দিয়ে মানুষ যেটাই বলছে হেঁটেই করছি, তা আপনি আগে বললেন না, যা দেখো এই হুজুরে কিছু একটা করতে পারে। পরে গেলাম শুক্রানি মসজিদে গেলাম, তো মসজিদে যাবো, তাকে পাইলাম না, তার বাসার ঠিকানা দিলাম যে আটিপাড়া, তার বাসা ওখানে আছে থাকো। তা আমরা পরের দিন সবাই মিলে প্রোগ্রাম করলাম, আমার মামা আছে, আমার বাসার পাশে একজন ভ্যান ড্রাইভার আছে, সে আমার আব্বা আর আমি আর একজন লোক, যেন 5 জন থাকবো, 5 জন থাকলে তা আমার মাকে আমরা আটকাইতে পারবো, তার শক্তি বেশি, একজনের বেশি আমরা এই শক্তি তার লাগে পারবো না। তারপরে সিদ্ধান্ত করলাম যে আমরা আগামীকাল সকালে তাকে নিয়ে যাবো ওই যে মোস্তফা হুজুর বাড়ি উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা রওনাতে পারি। ভ্যান আমি ডাক দিয়ে লইলাম, বাসার পাশে গেটের সামনে ভ্যানটা দাঁড় করে রাখছি। ভ্যান দাঁড় করে রাখার কারণ সঙ্গে সঙ্গে আমার মা বলতেছে ভ্যান লয়ে আমার কই যাবি, তুই কি তোরা কি আমরা লয়ে যেতে পারবি, ভ্যান লয়ে আইসস, ভ্যান লয়ে তাড়াতাড়ি চলে যা, তোরা আমার কিছুই করতে পারবি না, শহরের থেকে আমি যাব না। এরপরে আমার মা আমার মারে আমি জোর করে শোয়াই দিছি, মানে বিছানায় শোয়াই দিছি, ফালতে উঠে পারি না। পরে আমি আব্বারে বললাম আব্বা আপনি বুকের কোনা থাকেন আর 2টা হাত ধরে, আমার মামাকে বললাম মামা তুমি পা ধরো একটা, আমি একটা পা ধরি। পরে আরেকজন মহিলা আছে, আপনারা হাত ধরেন, আর ভ্যান ড্রাইভার আছে, আমি ছেলে আব্বার লগে আপনার হাত ধরেন, সে আমার বয়সী আর কি। তো 5 জন মিলে আমার মারা ধরছে, মারা আমরা নিয়ে যেতে পারি না। আমার মার শরীরে এত ওয়েট, প্রায় সে মানুষের ওয়েট হয়ে যাবো 3 থেকে 4 মন ওয়েট হয়ে যাবো, আমরা আঙ্গাইতে পারি না, কেমন লয়ে যাবো চিন্তার মধ্যে পড়ে। সে ভ্যানে উঠবো না, অনেক কষ্ট করে অনেক জোরাজোরি করে ভ্যানে উঠাইলাম, কিন্তু ভ্যান যায় না, ভ্যান লয়ে যেতে পারি না, এত ওয়েট কিন্তু থাকে না, মানে চিৎকার করে এলাকার মানুষ জড়ো করেছে আমার কইলিয়ে যায়। তাছাড়া আমি বললাম মা তোমার কোথাও লয়ে যাবো, তোমার একটু সামনে লয়ে যাবো আর কি, তুমি গার্মেন্টসের সামনে তোমাকে ঘুরে নিয়ে আসবো, তোমার ভালো লাগবে।
কইতে, না তুই আমার জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি, তুই আমার শিখাইবি, তুই আমার কইলিয়ে যাবি। না এই সামনে গুণদিন দেখো। পরে গান বাজার সামনে লইছি, সবাই লইয়ার পরে যে আমরা মেইন রোডে উঠছি, মেইন রোড পর্যন্ত আমার মা ঠান্ডা ছিল, যে আমরা মেইন রোড উঠছি ওই কোবরাজের বাড়ি মুখ হয়েছি, আমার মা আর থাকে না, ভ্যান থেকে ফাল ফাইরে উঠে যায়, মানে ভ্যানের মধ্যে থাকা মানে যে শুয়ে রাখবো আটকার মতো কোনো শক্তি নেই, সে হাত পা সব মানে ছুটিয়ে লাইতেছে। ভ্যান তো মনে করেন একবারে এমন অবস্থা হয়েছে, ভ্যানের সামনে যে চাক্কা আছে চাক্কা ধরে উপরে উঠে গেছে, আটকাতে পারি। পরে যাক অনেক কষ্ট করে আমরা মোস্তফা হুজুর বাড়ি পর্যন্ত সীমানা পর্যন্ত নিয়ে গেলাম। যেই সীমানা পর্যন্ত নিয়ে গেছি আমার মা চুপ চুপ, কোনো করতেছে না, তার যে এলাকার মধ্যে রয়ে গেছি চুপ, আমার মা কোনো কিছু করছে না। তারপরে বললাম যে আমরা আসল জায়গায় আইছি। তারপরে তার কাছে লয়ে গেলাম, লয়ে যাওয়ার পরে গেটের সামনে থেকে সে বলতেছে, এই ওরা ছাইড়ে দাও। আমি বললাম ছাইড়ে দিলাম, আমার মা পড়ে যাবে। সে কিন্তু কোবরাজ মোস্তফা হুজুর কিন্তু ঘরেই আছে, ঘরের দরজার সামনে দাঁড় থেকে বলতেছে আমার যখন গেটে, যে বলতেছে তোমার আমার ছেড়ে দাও। আমি বললাম হুজুর আমার মার সাথে মা পড়ে যাবো। বেটা স্যার তোর ছাড়তে কইছি না স্যার, আমি ছাইড়ে দিলাম। দেখে মা স্ট্রং, যে মানুষ আমরা ধরে রাখতে পারি না সে মানুষ স্ট্রং হয়ে দাঁড়ায় গেছে, সে দাঁড়া থাকে না কখনো, শুধু শুয়ে থাকে, স্ট্রং হয়ে দাঁড়ায় গেছে। আমি বললাম কি ব্যাপার, আচ্ছা যে ব্যাপার, সে মানুষ শুয়ে থাকে সবসময়, সে মানুষকে দাঁড়ায় লেখে প্রায়। তারপর হুজুরে বললাম হুজুরে এরকম ব্যাপার, তোমার আম্মা কত দিন ধরে ভাত খায় না? প্রায় 28 দিন ধরে আমার আম্মা ভাত খায় না। কি খায়? এটা খায় বা মাটি খায়। যে কয় যারা মাটি খায়, যে জিনিসটা মাটি খায় জিনিসটা ভালো না, জিনিসটা খারাপ। আচ্ছা, খারাপ জিনিস দেখে মাটি খায়। তোমার আম্মার অনেক পয়জন জাতীয় অনেক যারা খারাপ জাতীয় জিনিস অনেক কিছু খায়। তারপর বললাম কি কি খায়? দেখো বাবা, জিনেদের মেইন হচ্ছে খাওয়ার হচ্ছে তাদের হাড্ডি, মাংস যে হাড় থাকে সেইটা, এই হাড়টা তারা বেশি পছন্দ করে, আর ছাড়া যেটা মাংস থাকে এগুলাই বেশি পছন্দ করে তারা। এদের হচ্ছে জিনেদের খাওয়া নিচ্ছে এটা, তখন আম্মাকে এটি খাওয়ায়, পচা মশা এটি খাওয়ায়, এই জন্য তার মুখের ভেতর থাকা যায় না। সে কথা বললে তার এমন একটা গন্ধ হয় মুখ থেকে, মানে সঙ্গে সঙ্গে বমি বেড়ে যায়। তারপরে কি হলো? তারপরে হুজুর বলে ছেড়ে দাও। স্যারেরা বলছে আমি বললাম আমার আম্মা হাঁটে যেতে পারবো? কয় বেটা তুই স্যার তোর আম্মা হাঁটে আইব না, মানে তোর আম্মা এমনি আইব হাঁটে। আসলে ছেড়ে দিলাম, হুজুরের কাছে হাঁটতে গেলাম। হুজুরের কাছে হাঁটতে যা কয় তুই আমার কি করবি? ঠাস করে হুজুর একটা চটকানা মারছে আমার গালে, আমার আম্মার গালে। আম্মার গালে যে একটা চটকানা মারছে, মা থুতু মারছে। তুই আমার কি করবি? তুই হলো ছোটখাটো হুজুর, তোর কত বড় হুজুরে গেল গা, ছোট গাছের হুজুরের তো পাওয়ার বেশি, তুই জানোস না। আবার একটা থাপ্পড় মারছে গেলে, থাপ্পড় মারার পরে দুই গেলে দুটো থাপ্পড় মারছে, আবার থুতু মারছে মা, আরো একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারে তো ঠান্ডা হয়েছে, ঠান্ডার পরে তেল আছে, শুধু সরষের তেল নিছে। তেল নেওয়ার পরে আমার মার মাথা যখন সিটা মারছে, শরীরে সিটা মারছে, তখন আমার মা বয়ে পড়ছে, কয় অন বসকা তো শক্তি কে অনে। তারপরে ঝাড়ফুঁক করলো, করার পরে তোমার আম্মা যে প্রায় 28 দিন ধরে ভাত খায় না, শুধু মাটি খেয়ে থাকে, তোমার আম্মাকে আজকে লয়ে যাবে, দেখবে আজকে ভাত খাইবো তোমার আম্মায়। বাসা কি কি পাকাইছো পাকশাক করে রাখো, তোমার আম্মা যা ভাত খাইবো। তাছাড়া হুজুরকে বললাম হুজুর এটা কি জিনিস? একটা ভালো জিনিস না। আমাদের যে বাসা আমরা ভাড়া থাকতাম তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থান পাশে একটা সাজনা গাছ ছিল, বিরাট বড় একটা সাজনা গাছ ছিল। সে একটা শিমুল গাছ আছে, আচ্ছা বড়, এখনো আছে শিমুল গাছটা। সেই জায়গায় এই খারাপ জিনিসটা থাকতো। আমার আম্মা মনে করো ওই একবার বাথরুমের লগেই, বাথরুমের উপরেই শিমুল গাছটা আর সাজনা গাছটা, বাথরুমে আইতো তারে মনে করেন সেখান থেকে ধরে ফেলাইছে। পরে হুজুরে বললাম যে এখান থেকে ধরে আলাইছে। হুজুরে বললো এটা যে তোমাদের বাসার বাথরুমে যেন দিছিল সেখান থেকে ধরছে, মানে আমার আম্মার মুখ থেকেই সে শুনতেছে আর কি, যে জিনিসটাই বলতেছে। আম্মা তো বলতেছে সেই জিনিসটাই বলতেছে। পরে তুই কেন ধরছস? ওই রাত নেই দুপুর নেই, আমি যে সময় যাতে দিয়েছিলাম সেই সময় সে আইসে করতে, তার আমার ভালো লাগছে বা লাগছে। তারপর তার পোলাটা কেন চাস? ও তার তো পরে খাইয়ে এলেছি সবকিছু, আর কিছুদিন গেলে তার পোলারাই আমি খাইতাম, তার পোলারে লইতাম, তার পোলা বড় পোলা তারা লইতাম। কিন্তু তোমার লাগে আর পারলাম না, বা তুই পারবি না। আমি তার হুজুর বলছে আমি হচ্ছে ইনসান, আল্লাহর শ্রেষ্ঠ সেরা, আর তুই হচ্ছে জিন, তোর শক্তি না আমার শক্তি বেশি। তুই হলো অবয়ব, তোর আমরা দেখতে পারি না, তুই আগুনের তৈরি আর আমরা হচ্ছে মাটির তৈরি। তোদের চেয়ে আমাদের শক্তি বেশি, আল্লাহ দিয়ে দিচ্ছে, কিন্তু কেউ পারে না এতটুকু। পরে আমাদের বললো যে বাজারে যা কাফনের কাপড় লয়ে এসো। ওগুলো হুজুর কাফনের কাপড় লাগবে কেন? কাফনের কাপড় লয়ে এসো, আর সরষের তেল নিয়ে এসো, আর আগরবাতি আর নবন কাঠি নিয়ে এসো। এটা কি করবে? কয়টা কাজ আছে তুমি নিয়ে এসো। পরে আমার আব্বা লয়ে এলো, আবার কালো জিরা লয়ে এলো, আবার গোলমরিচ লয়ে এলো। এগুলা কি মিশন টিশন করে
সে কবরেজ জিনিস বানাইতে পারবে। কাপড়ের কাপড় কি করবেন, ছোট ছোট করে কাটটা রশির মতো ওই পাকাইলাম আর কি, বা 30 দিনে 3টা পুড়বেন, 30 দিনে 3টা পুড়বেন, পুরে নাকের আমার নাক আছে, এই নাকের মধ্যে ঢুকাই দিবেন, মানে সামনে রাখবেন আর কি, কত গ্রামটা জানা যায়, সর্ষের তেল মাখিয়ে আর কি। এরকম করে 30 দিনে 3টা করার পরে আমার আম্মা মোটামুটি সুস্থ। তারপরে বাসায় লয়ে গেলাম, আমার আম্মা ভাত খাইল, সঙ্গে সঙ্গে কয় আমার ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও। এরপরেই 30 দিন যেতে আবার বলছে যে যে কলের যে টিউবওয়েলের যে পানি যে আছে, এই পানির টিউবওয়েলের 100 কলস প্রতিদিন 100 কলসে তার গোসল করা লাগছে, 100 কলেজে তার গোসল করা লাগছে। তারপরে এটা আমি করতে পারি প্রায় 20-25 দিন পরে আমার আম্মা সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমার আম্মা ভালো আছে। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার মনে হয় যারা শুনছেন তারা প্রত্যেকেই আকাশ ভাইয়ের মা